হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 12-এর যে তৃতীয় চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আজকে পড়ব এবং জানব। এখান থেকে কি প্রশ্ন আসতে পারবে সেটাও আমরা জানব। যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে শারীরশিক্ষার আধুনিক জীবিকাগত ধারণা। প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে শুধুমাত্র দুটো জিনিস অর্থাৎ দুটো টপিক এখানে আছে। একটি হচ্ছে অন্যান্য যে জীবিকাগুলো সেগুলো শারীরশিক্ষার সাথে কীভাবে সম্পর্কিত, এবং অন্য একটি হচ্ছে যে যোগের মাধ্যমে কি করে জীবিকা নির্বাহ করা যায়। এই দুটো। তাহলে চলো বেশি কথা না বলে আজকের আমরা ক্লাস শুরু করে দিই। আমরা জানবো এবং পড়বো এবং সেগুলোই মানব। খেলতে খেলতে পড়তে পড়তে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। প্রথম আমরা দেখে নেব আমরা এখান থেকে কী পড়ব। আমরা এখান থেকে পড়ব শারীরশিক্ষার জীবিকাগত দৃষ্টিভঙ্গি, এবং সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে সাজেশন। ঠিক আছে? শারীরশিক্ষার জীবিকাগত দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথম যে জীবিকাটার কথা আমরা বলবো সেটা হচ্ছে শিক্ষকতার জীবিকা। এখানে কি লেখা আছে আমি একবার দেখে নিই। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত, উচ্চশিক্ষা বলতে এখানে কিন্তু পুরো একদম তোমার কলেজ লেভেল বা তার থেকে উপরে যে সমস্ত লেভেলগুলো আছে সেই সমস্ত লেভেলের কথা কিন্তু আমরা বলছি, স্তর পর্যন্ত। এছাড়া মহাবিদ্যালয়গুলিতে শারীরশিক্ষাকে একটি ঐচ্ছিক বিষয় হিসেবে ছাত্রদের প্রদান করা হয়ে থাকে। ঐচ্ছিক বিষয় অর্থাৎ কি? দেখবে আগে কিন্তু শারীরশিক্ষাকে ঐচ্ছিক বিষয় হিসেবে প্রদান করা হতো না। যেমন এখন ক্লাস 10-এর, 9-এর, 8-এর, 5 থেকে একদম 10 পর্যন্ত ক্লাসগুলোতে ফিজিক্যাল এডুকেশন বইটা দেওয়া হয়। শুধু 5-এ নয়, 1 থেকে এখন শুরু হয়ে গেছে। শুধু ফিজিক্যাল এডুকেশন বইটা দেওয়া হয়, কিন্তু কখনো সেটা সম্পর্কে তথ্য বা জ্ঞান প্রদান করা হয়ে থাকে না। কিন্তু 11-12-এ এসে ফিজিক্যাল এডুকেশনকে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নয়, এনসিআরটি এবং আরও যে আইবি বোর্ড এবং যে সমস্ত বোর্ডগুলি আছে সমস্ত বোর্ডগুলোতেই কিন্তু ফিজিক্যাল এডুকেশনকে একটা ঐচ্ছিক বিষয়, অর্থাৎ তোমাকে এই বিষয়টা নিতে হবে এবং এই বিষয়ের প্রতি পড়াশোনা করতে হবে এবং এই বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে। কিন্তু আগে কী ছিল? পরীক্ষা দিতে হতো না, একবার করে ব্যায়াম দেখাও, প্র্যাকটিক্যাল হয়ে গেল, ব্যাস তুমি নাম্বার পেয়ে যাবে। কিন্তু এখন কিন্তু সেই রকম না। অন্য সাবজেক্ট যেমন আছে, যেমন বাংলা, ইংলিশ, এগুলো ঐচ্ছিক বিষয়, মানে নিতেই হবে তোমাকে এগুলো। এবং সেই সাথে সাথে শারীরশিক্ষা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে দেওয়া হয় যেটাকে তোমাকে পড়তে হবে এবং এটার উপর তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এছাড়া শারীরশিক্ষার শিক্ষক প্রশিক্ষণের জন্য বিপিএড এবং এমপিএড প্রভৃতি কোর্স করানো হয়ে থাকে। এটা শুধুমাত্র যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় তা নয়, সারা ভারতবর্ষের মধ্যে হয়। ঠিক আছে? বিপিএড এবং এমপিএড দুটোই, কিন্তু একটা বিপিএডটা হচ্ছে বেসিক লেভেলের জন্য অর্থাৎ ব্যাচেলারের জন্য, আর এমপিএড হচ্ছে মাস্টার ডিগ্রির জন্য। বোঝা গেল? শারীরশিক্ষার উপর গবেষণা করার জন্য পড়াশোনার ব্যবস্থা আছে, অর্থাৎ এই ফিজিক্যাল এডুকেশনের উপরে কিন্তু নেট, ইউজিসি নেট হয় এবং সেখান থেকে যারা পাশ করে তারা কিন্তু ফিজিক্যাল এডুকেশনে আরও কীভাবে উন্নতি করা যায়, আরও কী জায়গাগুলো আছে যেগুলো আরও রিসার্চ করা যাবে, সেই সমস্ত পড়াশোনার জন্য কিন্তু এই গবেষণার ব্যবস্থা আছে। এটা গেল শিক্ষকতার ব্যাপারে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ক্রীড়া প্রশিক্ষক ও কোচ। সবাই জানো প্রশিক্ষক বা কোচ, যারা খেলাধুলার সাথে জড়িত তারা সবাই শুনেছো কোচের কথা। দেখো, সন্তান সঠিকভাবে বেড়ে ওঠার পেছনে যেমন একটি পরিবার ও শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য, ঠিক তেমনই একজন উচ্চমানের খেলোয়াড় হয়ে ওঠার পেছনে কোচের ভূমিকা অনস্বীকার্য। একদম 100% শিওর। তুমি যখন কোচ ছাড়া প্র্যাকটিস করছো তখন তোমার প্র্যাকটিসের লেভেল একরকমের থাকবে। তুমি একটা লেভেল পর্যন্ত, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল হোক বা অন্য ধরনের যে সমস্ত লেভেলগুলো আছে সেই লেভেল পর্যন্ত যেতে পারবে। তখন সেখানে অনেক খেলোয়াড় থাকবে যারা কোচের কাছ থেকে প্র্যাকটিস করছে, তাদের দেখবে আদব কায়দা, তাদের ধরন, তাদের সায়েন্টিফিক নলেজটা কোনো ব্যায়ামের প্রতি বেশি থাকে। তাহলে কোচের মধ্যে কিন্তু সেই সমস্ত নলেজগুলো থাকে। কোচের জন্য কি করতে হয় আমি তোমাদের অগ্রিম একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি, যে কোচের জন্য কোর্স করানো হয়, সেটাকে আমরা শর্ট কোর্স বলি। সেটা করা হয় এনআইএস নামক একটা সংস্থা থেকে। এনআইএস একটা সংস্থা থেকে। এখানে কিন্তু কোচের ট্রেনিং করানো হয়। হ্যাঁ, যারা এখন কোচের কাছে ট্রেনিং করছো তাদের জন্য একটা ছোট্ট সিম্পল একটা আমি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তুমি যার কাছে প্র্যাকটিস করছো সেই কোচটা কি এনআইএস সার্টিফাইড বা এনআইএস সংস্থা থেকে শর্ট কোর্স করে কি সে তোমাদের প্রশিক্ষণ করাচ্ছে?
সে যদি প্রশিক্ষণ না করায় তাহলে আমি বলবো যে তোমরা প্রশিক্ষণ তার কাছ থেকে নিও না। হতেই পারে সে কোনো ভালো খেলোয়াড়, কিন্তু সে যদি সার্টিফাইড না থাকে তাহলে তার কাছ থেকে না করাটা বেটার। বর্তমানে বিভিন্ন কলেজ এমনকি বেসরকারি কলেজগুলোতেও খেলার মান বৃদ্ধি পেয়েছে, ফলে কোচ যুক্ত করা হচ্ছে, ফলে ক্রীড়া প্রশিক্ষকের জীবিকার কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, বিপুল অংশে বৃদ্ধি পাচ্ছে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আগে কিন্তু কবাডি কিন্তু গ্রামে খেলা হতো এবং খোখো খেলা, সেগুলো কিন্তু গ্রামের একটা খেলা ছিল, একটা আঞ্চলিক খেলা ছিল। বর্তমানে এটা কিন্তু একটা ন্যাশনাল খেলায় পরিণত হয়েছে। কবাডি শুধু ন্যাশনাল না, এখন ইন্টারন্যাশনাল খেলায় পরিণত হয়েছে, সেই সাথে সাথে খোখো। এমন ন্যাশনাল ধরনের খেলার জন্য কিন্তু সায়েন্টিফিক নলেজেবল একজন ব্যক্তি দরকার, যে হচ্ছে তাদের প্রশিক্ষণ দেবে। সেটা কে করে? সেটা করে হচ্ছে কোচ। বুঝতে পারলে? তাহলে কোচের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আর এখন স্কুল কলেজগুলোতে কিন্তু কোচ এক্সট্রাভাবে নিযুক্ত করা হয়, যে কোনো এক্সট্রা যে কোনো খেলার জন্য কোচ নিযুক্ত করা হয়। সেটা স্কুলে হচ্ছে, এখন স্কুলে অনেক পাবলিক স্কুলগুলোতে কিন্তু এখন কোচ নিযুক্ত করা হচ্ছে। তার সাথে সাথে বিভিন্ন বেসরকারি যে সমস্ত সংস্থাগুলি আছে তাছাড়াও তোমরা দেখতে পাবে বিভিন্ন সরকারি, যেমন ধরো বলতে পারে বিএসএফদের যেখানে খেলাধুলা হয় সেখানে কিন্তু কোচ নিয়ে আসছে, কারণ তারা খেলো ইন্ডিয়া যে সমস্ত ন্যাশনাল লেভেলের গেমগুলো হয় সেই সমস্ত খেলায় অংশগ্রহণ করানোর জন্য তাদের খেলোয়াড়দের আরও মান উন্নয়নের জন্য কিন্তু কোচ নিযুক্ত করা হয়। তাহলে কোচের এখন কিন্তু একটা বিশাল একটা ডিমান্ড আছে। এবার হচ্ছে যোগব্যায়ামের প্রশিক্ষক জীবিকা। এখন তোমরা যারা দেখছো আশেপাশে কিন্তু যোগব্যায়ামের উপরে একটা বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইভেন আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু যোগব্যায়ামের উপরে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, যাতে সারা পৃথিবীতে যোগের একটা বিশাল প্রভাব বিস্তার পড়ে। কারণ যোগের মাধ্যমে বহু রোগ আছে যেগুলো আমরা নিরাময় করতে পারি। আমার কথার সাথে জানি না কতজন অ্যাগ্রি করবে। তোমরা দেখবে যারা সকালে উঠে প্রতিনিয়ত যোগ ব্যায়াম প্র্যাকটিস করো তাদের মধ্যে অনেক ধরনের রোগ কম হয় যারা সাধারণ মানুষের থেকে। যেমন জয়েন্টে পেইন যারা আছে, এছাড়াও বয়সজনিত যে সমস্ত কারণগুলো, যারা প্রতিনিয়ত যোগ টাইপের ব্যায়াম করে যাচ্ছ তাদের কিন্তু অনেক সুবিধা পেয়ে যাচ্ছ। তাহলে বর্তমানে যোগব্যায়ামের প্রশিক্ষণ কেন্দ্র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শারীরশিক্ষায় যোগব্যায়ামের সম্বন্ধে তাত্ত্বিক অশিক্ষিত, এখানে অশিক্ষিত হয়ে গেছে, শিক্ষিত করা হয়, তাত্ত্বিকভাবে শিক্ষিত করা হয়। তাত্ত্বিকভাবে শিক্ষিত করা হয় বলতে আমাদের যে থিওরিটিক্যাল নলেজ আছে সেটা দেওয়া হয়, এবং শারীরশিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি সহজেই যোগব্যায়াম প্রশিক্ষণ দিতে পারে, সেখান থেকে সে অর্থ উপার্জন করতে পারে। যে শারীরশিক্ষায় বিপিএড এবং এমপিএড করেছে তার কাছে কিন্তু যথেষ্ট যোগব্যায়াম সম্পর্কে নলেজ আছে, সেটা তাত্ত্বিক দিক থেকে হোক বা প্র্যাকটিক্যাল নলেজ হোক। কিভাবে কোন ব্যায়ামটা করা উচিত, কোন যোগার পরে কোন যোগাসনটা করা উচিত, এটা কিন্তু তাদের কাছে অনেকভাবে থাকে। তো একজন শারীরশিক্ষায় শিক্ষিত ব্যক্তি অনায়াসে যোগব্যায়ামের প্রশিক্ষণ কেন্দ্র খুলে সেখানে থেকে কিন্তু উপার্জন করতে পারে। এইবার ক্রীড়া সাংবাদিকতা ও সম্প্রচারণমূলক জীবিকা। আমরা খেলা দেখতে পাই টিভিতে, কিন্তু এর পিছনে বড় একটা টিম থাকে। আগে দেখিনি এখানে কি লেখা আছে। সংবাদ মাধ্যমে নতুন নতুন তথ্য যেমন তুলে ধরা হয়, ঠিক তেমনই নতুন নতুন খেলা বিষয়ক তথ্য সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরা হয়। সাংবাদিকতা সম্প্রচারণের জন্য ক্রীড়াক্ষেত্রে বিশেষ জীবিকা, যার ফলে শুরু হয়েছে উপার্জনের পথ। তো আমি একটা কি বললাম প্রথমেই, যে একটা বিশাল বড় টিম থাকে। দেখবে যারা খেলার দেখো টিভিতে, দেখবে অনেক সময় দেখায় ক্যামেরাম্যান, বড় বড় ক্যামেরা নিয়ে বসে থাকে সাইডে। তাহলে এরা কি করছে? এটা কিন্তু একটা জীবিকা, এটা বর্তমানে একটা জীবিকায় পরিণত হয়েছে। এছাড়াও খেলার যে
স্কোর কত হলো, কি হলো, খেলা কেমনভাবে চললো, তার জন্য কিন্তু বহুত লোক থাকে যারা ওই স্টেডিয়ামের ভিতরে বসে কথা বলে, সেটা সবাই জানো। এবং আরও একটা জীবিকা, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমে যখন খেলা সম্পর্কে কথা বলে। দেখবে খেলা সম্পর্কে যখন কথা বলছে তখন কিন্তু যারা খেলার ক্ষেত্রে স্পেশালিস্ট তাদেরই ডাকা হয়। তো যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ছো তাদের কিন্তু খেলা বিষয়ক অনেকগুলো নলেজ থাকে, তার জন্য কিন্তু তারা সেখানেও এখানে এসে তাদের যে বক্তব্য খেলা সম্পর্কে তারা কিন্তু সেখানে ব্যক্ত করে। এটা হয়ে গেল ক্রীড়ার সাংবাদিকতা ও সম্প্রচারণমূলক জীবিকা। এবার হচ্ছে ক্রীড়ার শিল্প বিপণন এর জীবিকা, অর্থাৎ ক্রীড়ার যে সমস্ত প্রয়োজনীয় আমাদের ইকুইপমেন্ট থাকে, আমাদের যে সমস্ত দরকারি যে সমস্ত সরঞ্জামগুলির প্রয়োজন, সেগুলো বিক্রি করে কিন্তু এখন জীবিকা নির্বাহ করা যায়। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বোচ্চ ক্ষেত্রে। ক্রীড়াক্ষেত্র শিক্ষার জ্ঞান সমৃদ্ধি ব্যক্তি ও নিজের শিল্পসত্তার মাধ্যমে নতুন টেকসই এবং বিজ্ঞানসম্মত, এইটা কিন্তু নজর দিতে হবে, বিজ্ঞানসম্মত বিভিন্ন সরঞ্জাম উদ্ভাবন করছে এবং সেগুলির চাহিদা বেড়েছে দিনকে দিন, ফলে দেখা দিয়েছে এক নতুন পেশার। তাহলে সেই সমস্ত যে সরঞ্জামগুলি তৈরি হয়েছে সেগুলো কিন্তু বিক্রি করে কিন্তু একটা এখন জীবিকা নির্বাহ করা যায়। ঠিক আছে, বহু দোকান আছে, যেমন তোমরা বলতে পারো ডেকাথেলন, তারপরে প্লে স্টেশন, এই সমস্ত বহু ধরনের দোকান আছে যেগুলো শুধুমাত্র খেলার জিনিসপত্র বিক্রি করে। ক্রীড়া পুষ্টি বিশেষজ্ঞের জীবিকা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। অঙ্গ সঞ্চালন এবং বেঁচে থাকার জন্য প্রয়োজন শক্তির, এবং তা আসে পুষ্টি বা নিউট্রিশন থেকে। ক্রীড়াক্ষেত্রে এর প্রয়োজনও আরও অধিক। সঠিক খাদ্য তালিকা, শারীরশিক্ষার শিক্ষিত ব্যক্তি, সঞ্চালন অভিজ্ঞতার উপর নির্ভর করে তালিকা প্রস্তুত আরও সহজ হয়ে ওঠে। তাই শারীরশিক্ষায় শিক্ষিত পুষ্টি বিশেষজ্ঞদের জীবিকা বর্তমানে বিশেষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সবাই জানো আমরা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ আমাদের শরীরে শক্তির সঞ্চার হচ্ছে না। খেলার ক্ষেত্রে কিন্তু সেটার প্রয়োজন আরও বেশি হয়ে থাকে, কারণ আমাদের তখন অঙ্গ সঞ্চালন বেশি হয়ে থাকে, তো আমাদের নিউট্রিশনটাও বেশি প্রয়োজন হয়। এরপরে হচ্ছে ক্রিয়া ও স্বাস্থ্য সম্বন্ধীয় সফটওয়্যার প্রস্তুতকারক জীবিকা। আমি এখানে যা লেখা আছে আমি কিছু কিছু বলছি এবং তার সাথে সাথে আমি অনেক কিছু এক্সট্রা বলে দিচ্ছি। শুধুমাত্র এখানে যেগুলো লেখা আছে সেগুলো তোমরা যদি সঠিকভাবে লিখে নাও বা পিডিএফটা ডাউনলোড করে নাও, তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু তোমাদের নোট তৈরি করতে সুবিধা হবে বা এইটা পড়েও তোমরা পরীক্ষায় লিখতে পারবে। ক্রিয়া ও স্বাস্থ্য সম্বন্ধে সফটওয়্যার প্রস্তুতকারক জীবিকার মধ্যে কী, যেমন আমরা হাতে এখন পড়ি, যেটা দেখবে অনেকের যারা একটু ভালো সম্ভ্রান্ত তাদের হাতে একটা, যেমন আমরা দেখতে পাই রোনাল্ডোর হাতে এক ধরনের ব্যাচ পড়ে থাকে, যেগুলোতে কোনো ডিসপ্লে থাকে না। সেটাকে বলা হয়, দুটো তিনটে কোম্পানি আছে, একটা যেমন আছে পোলার, আর যারা একটু যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এরা যারা পড়ে সেটাকে বলা হয় হুপ। এই ধরনের বেল্ট তার হাতে পড়ে থাকে, কী জন্য না আমাদের শরীরের সমস্ত কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিক ঘুমা হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো। তাছাড়াও আমরা যখন এক্সারসাইজ করছি, জিমের কোন কোন এক্সারসাইজগুলো কখন করতে হবে সেই ধরনের কিন্তু অ্যাপস কিন্তু আমাদের মোবাইল এখন পাওয়া যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যেগুলো আগে ছিল না, কিন্তু বর্তমানে সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন এখন দেখবে একটা ভাস্টগুলো পরে, সকার ভাস্ট বলে, তার মধ্যে ট্র্যাকার লাগানো থাকে এবং সেগুলোর মাধ্যমে ট্র্যাক করা হয়, যে অ্যানালাইজ করা হয় যে তার পারফরমেন্স কেমন আছে এবং তার কোথাও কোনো ইনজুরি আছে কিনা, এগুলো সমস্ত কিছুই ট্র্যাকিং করা হয়। এগুলো কিন্তু সমস্ত কিছু নতুন নতুন ডিভাইস, আরও বিভিন্ন ধরনের ডিভাইস লাগানো হয়। যেমন আগে গোল পোস্টের কাছে ক্যামেরা লাগানো হতো না, এখন ক্যামেরা লাগানো হয় যে বলটা আদৌ দাগ পার করেছে কিনা, বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয় খেলার মাধ্যমে। ঠিক আছে, এই সমস্ত ডিভাইস কিন্তু তৈরি করার জন্য কিন্তু যেমন বিজ্ঞানসম্মত জ্ঞান দরকার, ঠিক তেমনই খেলার সম্বন্ধে জ্ঞান দরকার। তাহলে সে সমস্ত জিনিস তৈরি করা, সেগুলো কিন্তু একটা জীবিকার একটা খোঁজ তৈরি করে দিয়েছে। তো যারা ফিজিক্যাল এডুকেশনের সাথে সম্পর্কিত তাদের কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের নলেজ থাকে তাদের, তো সেখান থেকে কিন্তু একটা জীবিকার একটা সোর্স তৈরি হয়ে গেছে।
ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটাই আসবে, এছাড়া অন্য কোনো প্রশ্ন আসবে না, আসার চান্স খুবই কম আছে। যদি যোগার ক্ষেত্রেও আসতেও পারে, কিন্তু ততটা নেই যতটা এই জীবিকার জন্য আছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে ডিসকাস করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে যে ফিজিক্যাল এডুকেশনের এমন একটা চ্যানেল আছে। এবং তোমাদের ভাইদের সাথে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের সাথে শেয়ার করে দাও যে ফিজিক্যাল এডুকেশনে ওয়েস্ট বেঙ্গলে এরকম দীপু স্যার বলে একজন স্যার আছে, যে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন পড়ায়, এবং সেখানে ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে এবং বইয়ের মধ্যে যেগুলো পড়া আছে সেই সমস্তগুলো এখান থেকে পেয়ে যাবে, নোট সমস্ত কিছুই। এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে সেম, যেটা হচ্ছে পিই অ্যান্ড হেলথ হেলথ টিপস বলে একটা চ্যানেল আছে। সেখানে কিন্তু এই সমস্ত যে পিপিটিগুলো থাকে সমস্তগুলো সেখানে আপলোড করা হয়, তোমরা সেখান থেকেও কিন্তু এই পিপিটিগুলো সংগ্রহ করতে পারো। এগেইন থ্যাংক ইউ।